ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সিরিজের ৫ম নাম্বার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আমাদের এই লোগো আর এই মেনুটা ডায়নামিক করব। তো প্রথমেই আমি ইন্টারফেস সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি যে আমরা কয়টা ইন্টারফেস নিয়ে কাজ করছি। প্রথমেই আমরা যেখানে কোড করব সেটা হচ্ছে আমাদের কোড এডিটর। তারপর আমরা আমাদের কোড করার ফলে যে আউটপুটটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই ফ্রন্ট এন্ড। আর ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের হচ্ছে ব্যাকএন্ড। ওয়ার্ডপ্রেস আমাদেরকে এই ব্যাকএন্ডটা ফ্রি দিচ্ছে। যদি ওয়ার্ডপ্রেস ছাড়া আমরা যদি লারাভেল বা পিএইচপি এগুলো দিয়ে যদি আমরা আমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটাকে কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে এই যে আমাদের ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটাকেও কিন্তু আমাদের HTML CSS দিয়ে ডিজাইন করে নিতে হয়, কিন্তু ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা এই অ্যাডমিন প্যানেলটা আমরা ফ্রি পাচ্ছি। এই হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্যবহার করার সুবিধা, যে সুন্দর একটা কন্ট্রোল প্যানেল, একটা ড্যাশবোর্ড আমরা ওয়ার্ডপ্রেসের পক্ষ থেকে ফ্রি পাচ্ছি। যেহেতু ওয়ার্ডপ্রেসের পক্ষ থেকে আমরা এটাকে নিচ্ছি, তাই ওয়ার্ডপ্রেস আমাদেরকে যেভাবে বলছে আমরা সেভাবে এটাকে মেইনটেইন করছি, সেইভাবে ডেভেলপ করছি। তো আমরা প্রথমে কি করব? আমরা হচ্ছে এই ড্যাশবোর্ড থেকে আমরা ডাটা সাবমিট করব, আর সেটা আমাদের এখানে এসে ভাসবে। মাঝ বরাবর আমাদের একটা ডাটাবেজ আছে, সেই ডাটাবেজ হচ্ছে এটাকে মেইনটেইন করবে। তো চলুন আমরা ৩টা ইন্টারফেস সম্পর্কে ধারণা নিলাম। প্রথমেই এখানে আমরা কোড করব, তারপর হচ্ছে এই জায়গায় এসে আমরা এই দুটাকে একত্রীকরণ করব। এই কোড করার মাধ্যমে আমরা এই ২টা ইন্টারফেসকে, এইটা আর এইটা, এই ২টা ইন্টারফেসকে আমরা কানেক্ট করব। ওকে? তো প্রথম কানেক্ট কি? প্রথম হচ্ছে এই যে আমাদের এই লোগোটা আমরা এখান থেকে এই ড্যাশবোর্ড থেকে ইনপুট করব, আর এখানে যেন আমাদের এটা চেঞ্জ হয়, এই কাজটা করব। তাহলে এই কাজটা করার জন্য আমরা কোথায় কাজ করব? এখানে করব। তো প্রথমে আসুন ড্যাশবোর্ডে যে অপশন আছে কিনা। তো এখান থেকে আমরা আমাদের যে অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্স থেকেই কাস্টমাইজে আসলাম। কাস্টমাইজে আসার পর আমাদের যে কাস্টমাইজার আছে সেটা ওপেন হবে। তো ওপেন হওয়ার পর আমরা সেখানে দেখব যে আমাদের লোগো ইনসার্ট করার যে অপশন সেটা আছে কিনা। তো এখান থেকে আমি সাইট আইডেন্টিটি এখানে ক্লিক করলে দেখছি যে এখানে সাইট আইকন ইনপুট করার অপশন আছে, বাট লোগো এখান থেকে সাবমিট করার অপশনটা নাই। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের সেইটাকে হচ্ছে রেজিস্টার করতে হবে। আমরা যেন এখানে লোগো ইনসার্ট করার অপশনটা পাই। এই যে যেমন সাইট আইকন ইনসার্ট করার অপশন আছে, ঠিক তেমনই আমরা যেন লোগো ইনসার্ট করতে পারি, সেই অপশনটা আমাদের এখানে আনতে হবে। আর এই অপশনটা আনা অর্থ হচ্ছে ফাংশন ফাইলে কিছু একটা লিখা। তো চলুন আমরা আমাদের ফাংশন ফাইলে যাই। এই যে হচ্ছে আমাদের ফাংশন ফাইল। তো আমরা নতুন করে এখানে আমরা আরো কিছু কাজ করব। কি কাজ করব? আমরা হচ্ছে এখানে লোগো ডাইনামিক করার জন্য যে অপশন সেটাকে রেজিস্টার করব। তো আমরা নতুন একটা ফাংশন নিব, তার জন্য আমরা এখানে লিখলাম। তো এই ফাংশনটা হচ্ছে কোন হুকে আমরা এই ফাংশনটিকে অ্যাটাচ করব, সেই হুকটা আগে লিখি। তো আমরা এখানে লিখলাম হচ্ছে অ্যাড অ্যাকশন। তো এই অ্যাড অ্যাকশনের ভেতরে আমরা হচ্ছে আমাদের মতো করে একটা হুক এখানে সেট করে দিব। তো এখানে আমরা মিনিমাম ২টা প্যারামিটার এখানে দিয়ে থাকি। তো একটা হচ্ছে আমরা এখান থেকে নিলাম, আর কমা দিয়ে আরেকটা প্যারামিটার নিলাম, ২টা প্যারামিটার। প্রথম প্যারামিটারে আমরা আমাদের হুকের নাম দিব। তো এখানে যে হুক সেটা হচ্ছে আফটার সেটআপ থিম, এরকম একটা হুক। তো সেই জন্য আমি এখানে নিলাম আফটার সেটআপ থিম, এরকম একটা হুক আমরা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর এই দ্বিতীয় প্যারামিটারে আমরা কি দিব? দ্বিতীয় প্যারামিটারে দেব হচ্ছে আমাদের ফাংশনের নাম। তো চলুন এইবার আমরা আমাদের ফাংশনটা এখানে লিখে ফেলি। তো ফাংশন প্রথমে আমরা লিখব হচ্ছে আমাদের টেক্সট ডোমেইন যেটা সেটা। তো আমি এখানে লিখলাম যে লেসন। তো লেসন লেখার পর এলএমএস, এটা হচ্ছে আমাদের টেক্সট ডোমেইন। সেই টেক্সট ডোমেইনের পর আমরা এখানে ফাংশনের নাম লিখব। তো আমরা এখানে বলতে পারি সেটা হচ্ছে মেনু রেজিস্ট্রেশন, এরকম বলতে পারি, অথবা
এর ভেতরে তো যে শুধু মেনু থাকবে এরকম না, তো আমরা এটাকে বলতে পারি হচ্ছে থিম রেজিস্ট্রেশন এরকম। তো আপনারা এখানে হচ্ছে বিভিন্ন ধরনের নাম দিতে পারেন, আমি এখানে নিলাম হচ্ছে থিম রেজিস্ট্রেশন, এরকম কিছু একটা নাম আমি এখানে দিয়ে দিলাম। ওকে, তো আমাদের থিমের নাম দেওয়া শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ব্লকের ভেতরে আমরা কাজ করব। তো আমরা জানি যে আমাদের এই যে আফটার সেটআপ থিম, এই হুকের পরে আমাদের হচ্ছে থিম নেমটা দিয়ে দিতে হবে, সব ক্ষেত্রে এরকম। হ্যাঁ, তো সেই জন্য আমরা এটা এখানে দিয়ে দিলাম। প্রথমেই আমরা কি করছি, অ্যাড অ্যাকশনের পরে আমাদের হুকটা লিখছি, হুকের পরে আমাদের যে ফাংশন আছে সেই ফাংশনটা এখানে দিয়ে দিলাম। তার মানে এই ফাংশনের সাথে এই হুকটা অ্যাটাচ হয়ে গেল, এই যে আমরা অ্যাটাচ করে দিলাম। আচ্ছা, তো এইবার আমরা এখানে কি করব, আমাদের ফাংশন লেখাটা শেষ, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে লোগো রেজিস্ট্রেশন করা। তো লোগো রেজিস্ট্রেশন করার জন্য আমাদের যে ফাংশনটা ওয়ার্ডপ্রেস দিচ্ছে সেটা হচ্ছে অ্যাড থিম সাপোর্ট এরকম। তো অ্যাড থিম সাপোর্টের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। তো সেখান থেকে আমরা প্রথমে হচ্ছে আমাদের লোগোটা এখান থেকে নিব। তার জন্য আমরা এখানে হচ্ছে ২ টা প্যারামিটার নিচ্ছি। একটা প্যারামিটারেও হয় অনেক সময়, বাট আমি এখানে একটু অ্যাডভান্সের জন্য ২ টা প্যারামিটার আপনাদেরকে এখানে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে, একটায় আমরা আমাদের এখানে লোগোকে ডাইনামিক করার জন্য যেটা করব সেটা এখানে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এখানে আমরা একটা অ্যারে নিচ্ছি। কি জন্য নিচ্ছি সেটা আমি একটু পরেই আপনাদেরকে জানাবো। আচ্ছা, তো এই অ্যারেটা আমরা এখানে নিলাম। নেওয়ার পর এই জায়গায় আমরা কি লিখব, এই জায়গায় লিখব হচ্ছে কাস্টম লোগো। কি লিখব, কাস্টম লোগো, এইরকম একটা জিনিস আমরা এখানে লিখে দিলাম। ওকে, তো এইটা লেখার পর এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা আমাদের অপশনে যেতে পারি। অপশনে গিয়ে আমরা অনেক কিছু দেখতে পারি যে আমাদের এখানে কি হচ্ছে। তো আমরা আমাদের লাইনটাকে এখানে শেষ করে দিচ্ছি। শেষ করে দিয়ে আমরা আমাদের ড্যাশবোর্ডে একটু যাব। যাওয়ার পর এখানে একটু রিলোড দিব। তো রিলোড দেওয়ার পর তারপর আবার সাইট আইডেন্টিটির ভেতরে যাব। যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এই যে সিলেক্ট লোগো। তাহলে কি হলো, এই জায়গায় লোগো ইনসার্ট করার জন্য আমাদের কিন্তু এই যে অপশন চলে আসলো, তাই না? তাহলে আমরা বুঝলাম যে এখান থেকে একটা লোগো ইনসার্ট করা যাবে। তাহলে আমরা ছোট্ট একটু কোড লিখছি এখানে, যে এই যে অ্যাড থিম সাপোর্ট কাস্টম লোগো, এই জিনিসটা লেখার পরেই আমরা কিন্তু আমাদের ড্যাশবোর্ডে লোগোর অপশনটা পেয়ে গেলাম। আচ্ছা, এখন বলেন তো, যে এই জায়গায় লোগোর অপশন চলে আসছে, তাহলে আমরা এখন আমাদের ডিভাইস থেকে যে কোনো একটা লোগো এখানে কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো, তাই না? তাহলে সেই অপশনটা আমরা এখন পেলাম। দেখা যাচ্ছে যে এইটাকে আমরা লোগো হিসেবে নিতে চাচ্ছি, তাহলে এটাকে ক্লিক করলেই কিন্তু এখানে চলে যাবে, তাই না? তো সেই জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর খেয়াল করে দেখুন এখানে কি লেখা আছে। এখানে একটা ডাইমেনশন লেখা আছে যে ১৫০ বাই ১৫০ পিক্সেল এরকম। তো আমাদের ফ্রন্ট এন্ডের লোগোটার ডাইমেনশন কেমন, আমরা একটু যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি যে আমাদের লোগোটার হাইট উইডথ কত। তো এখানে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি আমাদের লোগোটার হাইট উইডথ হচ্ছে কিছুটা 80-30 এরকম। তো এখানে দেখা যাচ্ছে 80-30। তো আমরা চাইলে আমরা আমাদের ডিফল্ট ভাবে 80-30 করে দিতে পারি। তো সেইটা কিভাবে, সেটা একটু দেখে বলি এখন। যে এখানে আমরা অ্যারের ভেতরে যাচ্ছি, যাওয়ার পর এখানে আমরা হাইট নিচ্ছি, জিএইচটি হাইট নিলাম। তো এখানে এসে আমরা এটাকে এভাবে, আমরা অবশ্যই অ্যাসোসিয়েটিভ অ্যারে শিখছি। আপনারা সবাই যারা পিএইচপি ক্লাস দেখছেন তারা অবশ্যই বুঝেন যে অ্যাসোসিয়েটিভ অ্যারে কি। এই বাম পাশে কি থাকে, ডান পাশে ভ্যালু থাকে, এরকম। তো এখানে আমরা এখন উইথ দেব। তো উইথ দিলাম, উইথ দেওয়ার পর এখানে আমরা আবার আরেকটা অ্যাসোসিয়েটিভ অ্যারের ভ্যালু নিব। তো এখানে আমরা 80 করলাম। ওকে, তো এই হাইট উইথ আমরা এখান থেকে যখন সেট করে দিচ্ছি, সেট করে দেওয়ার পর আমাদের এই ড্যাশবোর্ডে এসে আবার যদি একটু রিলোড দেই, তাহলে আমরা আমাদের ওইখানে কিছুটা চেঞ্জ দেখতে পাবো। এখন দেখুন এখানে চলে আসছে 80-30। ওকে, আমাদের উইথ হচ্ছে 80, হাইট হচ্ছে 30। তাহলে সুন্দর করে আমরা আমাদের কি করতে পারলাম, আমরা ইউজারের কাছ থেকে যে লোগোটা নিব সেই লোগোটার সাইজটাও কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি, তাই না? এরকম করে। তো চাইলে দেখা যাচ্ছে যে এখন যদি কোনো ইউজার এখান থেকে এই লোগোটা সিলেক্ট করে, সিলেক্ট করে যদি এটাকে হচ্ছে আপলোড করতে চায়,
তাহলে প্রথমে হচ্ছে তারা ওই যে লোগোর একটা মেজারমেন্ট, একটা রেশিও, সেই রেশিও অনুযায়ী এখানে কিন্তু আমাদের একটা ক্রপ টুল চলে আসবে। ওকে, এই ক্রপ টুল দিয়ে আমরা এখান থেকে যদি ক্রপ করতে চাই ক্রপ হয়ে যাবে। ওকে, ক্রপ হয়ে যায়, এই লোগোটা এখানে আসবে। তো এখন কথা হচ্ছে লোগোটা তো সিলেক্ট হলো কিন্তু এখানে তো আসলো না। তার মানে কি? তার মানে আমরা এই মুহূর্তে আমাদের শুধুমাত্র আমাদের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে আমরা হচ্ছে লোগো ইনসার্ট করার অপশন করলাম, বাট এই লোগোটা যে আমাদের এখানে এসে ভাসবে সেই কানেক্টটা আমরা এখনো করতে পারিনি। তাহলে সেই কানেক্টটা করার জন্য আমাদের এখন লোগোটা কোথায় আছে আমাদের ফ্রন্ট এন্ডের, সেটা হচ্ছে header.php তে আছে এখানে। তো এখানে এসে আমরা কোন জায়গাটায় ভাসাতে চাচ্ছি সেই জায়গাটায় কিছু কোড লিখতে হবে, যাতে করে কানেক্ট হয়ে যায় আমাদের ড্যাশবোর্ডের সাথে, এই জায়গাটায় যেন কানেক্ট হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের লোগোর জায়গাটা, এইটা। ঠিক আছে? তাহলে এখানে আমরা দুইটা থিঙ্কিং করতে পারি। একটা থিঙ্কিং হচ্ছে কেউ যদি লোগো আপলোড না করে তাহলে এইটা শো করবে, যেটা আমাদের থিমে আছে বা টেমপ্লেটে আছে। আর কেউ যদি লোগো আপলোড করে তাহলে এইটা আর শো করবে না, যেটা আপলোড করছে সেইটা শো করবে। তো তার জন্য আমরা এখানে ইফ ইলস ইউজ করতে পারি। কি করতে পারি? ইফ ইলস ইউজ করতে পারি। তো আমরা অবশ্যই এইচটিএমএল এর মধ্যে লিখছি। আপনারা যারা পিএইচপি সিরিজ দেখেছেন তারা অবশ্যই জানেন যে পিএইচপি এইচটিএমএল এর ভেতরে লিখলে আমরা সাধারণত যদি শর্ট ফর্ম লিখি তাহলে আমাদের জন্য ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে পিএইচপি দিয়ে শুরু করলাম, পিএইচপি দিয়ে শুরু করলাম, তারপর পিএইচপি শেষ। আবার দেখা যাচ্ছে আমরা পরবর্তীতে লিখব। তো প্রথম পিএইচপির ভেতরে আমরা ইফ কন্ডিশন শুরু করছি। ইফ শুরু করে তারপর হচ্ছে আমরা এর ভেতরে কিছু একটা লিখব, তারপর আমরা ভেতরে চলে যাব। তো কিছু একটা আগে না লিখি, আগে ফরম্যাটটা তৈরি করি। তো এখানে আমরা এটা লিখলাম, লেখার পর আমরা এটাকে হচ্ছে আবার পিএইচপি দিয়ে শুরু করছি, পিএইচপি, আবার পিএইচপি দিয়ে শেষ করলাম। এখানে আমরা ইনডিফ লিখব, ইনডিফ। ওকে, তো এভাবে আমরা আমাদের ইফ শুরু করলাম এবং ইনডিফ শেষ করলাম এখানে এভাবে। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে এরকম একটা অপশন আসছে এখানে, তার কারণ কি সেটাও আমি আপনাকে সবসময় বলবো আর কি, যে আমরা এখানে পিএইচপি শুরু করলাম, এখানে হচ্ছে এরকম হলো, এর কারণ কি। ওকে, তো আমরা এর মাঝখানে হচ্ছে আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এলস ইউজ করতে পারি। তো সেই এলস ইউজ করার জন্য আমরা এখানে আরো একটা পিএইচপি নিচ্ছি। তো পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম, এখানে এসে আমরা বললাম হচ্ছে এলস। তো এটাকেও কিন্তু আমরা এভাবে শর্ট ফর্ম লিখছি। ঠিক আছে? তো এই ৩ টা জিনিস আমাদের হচ্ছে সমান, সমান আসবে। এজন্য আমরা সমান, সমানে লিখলাম। তো এখানে আসলে কি হচ্ছে? এখানে হচ্ছে আমরা এখানে হচ্ছে ইফ লিখলাম, ইফ দিয়ে শুরু করলাম। যদি এর ভেতরেরটা সত্য হয় তাহলে এখানে যা থাকবে সেটা শো করাও। যদি এর ভেতরেরটা সত্য না হয় তাহলে এই এলস এর ভেতরে যা আছে সেটা শো করাও। ঠিক আছে? আর যদি সব এই কর্মটা হয়ে যায় তাহলে ইনডিফ করে দাও। এরকম একটা ব্যাপার। তো চলুন আমরা হচ্ছে ইফ এর ভেতরে যা লিখবো সেটা লেখা শুরু করি। তো ইফ এর ভিতরে আমরা কি বলব? আমরা প্রশ্ন করব ওয়ার্ডপ্রেস এর কাছে কাস্টম লোগো কি আছে? এরকম একটা প্রশ্ন করব। তার জন্য ওয়ার্ডপ্রেস আমাদেরকে একটা ফাংশন দিচ্ছে, সেটা হচ্ছে হ্যাজ কাস্টম লোগো, এরকম। তো সেই জন্য আমরা এখানে লিখলাম যে হ্যাজ কাস্টম লোগো, যে আমাদের কাস্টম লোগো কি আছে, এরকম একটা প্রশ্ন করলাম। হ্যাঁ, যদি কাস্টম লোগো থাকে তাহলেই তুমি আমাকে সেই কাস্টম লোগোটা এখানে দাও। তো তার জন্য আমরা কি লিখবো? তার জন্য আমরা আবার এখানে বললাম পিএইচপি, তারপর পিএইচপি শেষ করলাম, শেষ করে এখানে বললাম যে আমাকে কাস্টম লোগোটা দাও, দা কাস্টম লোগো, এভাবে আমরা বললাম এটা। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো ভালো করে বুঝেন যে প্রথমে আমরা ইফ এর ভিতরে জিজ্ঞাসা করছি যে কাস্টম লোগো কি আছে, তার মানে কোনো ইউজার কি কাস্টম লোগো সাবমিট করছে? যদি সেটা সাবমিট করে তাহলে সেইটা এই জায়গাটায় শো করো, এই জায়গাটায় শো করো। আর যদি কেউ কাস্টম লোগো সাবমিট না করে তাহলে এই যে এইখানে যেটা আছে সেইটা শো করাও। তাহলে আমরা এটাকে হচ্ছে এখান থেকে কাট করে আমাদের এই এলস এর ভিতরে দিয়ে দিতে পারি। এই যে এখানে দিয়ে দিলাম সুন্দর করে। তাহলে কি হলো? তাহলে হচ্ছে
আমাদের এই কাস্টম লোগোটা আমাদের এই জায়গাটায় সুন্দর করে শো করবে। ঠিক আছে? আচ্ছা। তো এটা একটা কনসেপ্ট আমরা এখানে ক্লিয়ার করলাম। এরপর আমাদের আরো কিছু কনসেপ্ট এখানে ক্লিয়ার করতে হবে, অবশ্যই ক্লিয়ার করতে হবে। তো সেইটার জন্য কি করব? তো চলুন আমরা আরেকটু ব্যাখ্যা করে আসি যে আমরা সবাই জানি যে এই লোগোর উপরে ক্লিক করলে আমাদের হোম পেজেই থাকবে। আপনারা অনেক ওয়েবসাইট ভিজিট করছেন। এই থিংকিংটা আপনাদের কাছে কিন্তু আছে যে যেকোনো ওয়েবসাইটের লোগোতে যেকোনো জায়গায় লোগোতে ক্লিক করলে যেন তার হোম পেজেই আসে। ওকে? তো সেই জন্য আমরা কি করব যে আমাদের লোগোর ক্লিকের ব্যাপারটাও কিন্তু একটু ঠিক করে দিতে হবে। তো ওয়ার্ডপ্রেসের যে ফাংশন, এই ফাংশনে ঠিক করার প্রয়োজন নাই, কারণ হচ্ছে এই জায়গাটা ও নিজেই ঠিক করে নেয়। কিন্তু আমরা এখানে যেটা, এইটা আমাদেরকে ঠিক করে দিতে হবে। তো তার জন্য আমরা যেটা করব, ক্লিক করলে যেন হোম পেজে আসে সেই ব্যাপারটা আমাদের এই হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউটের ভেতরে দিয়ে দিতে হবে। তো সেই জন্য আমরা এখানে আসলাম, এসে আমরা আবার পিএইচপি কোড লিখছি, পিএইচপি শুরু শেষ করলাম, ভেতরে এসে আমরা বলছি যে আমরা এই জায়গায় হোম ইউআরএলটাকে দেখাতে চাচ্ছি। তো কি করতে চাচ্ছি? হোম ইউআরএল এখানে শো করাতে চাচ্ছি। ঠিক আছে? তো আমি এখানে হোম ইউআরএল শো করালাম। এবার হোম ইউআরএল কোনটা হবে সেটা আমরা এর ভেতরে বলে দিব। হোম ইউআরএল হবে হচ্ছে আমাদের একেবারে রুট যেটা, সেটা। যদি আপনারা এভাবে চান যে ওইখানে ক্লিক করলে আমাদের হচ্ছে কোর্স পেজে যাবে, যদি এমন চান, তো সেক্ষেত্রে এখানে কি হতো? এখানে আমাদের কোর্স লিখে দিতে হতো, এরকম করে কোর্স লিখে দিতে হতো। কিন্তু আমরা একেবারে রুট, একেবারে আমাদের ডোমেইন যেখানে, সেইটা আমরা শো করাতে চাচ্ছি, যার জন্য আমরা এখানে বলে দিলাম হচ্ছে হোম ইউআরএল। ওকে? আচ্ছা। তো এইবার আমরা পিএইচপিতে কিন্তু শিখছি যে এই টাইপের কোনো কিছু যদি আমরা এখানে ইকো করতে চাই, এটা তো অবশ্যই ইকো করতে হবে, কারণ হোম ইউআরএল যে ফাংশন, এই ফাংশনটা রিটার্ন করে। সো এটাকে দেখাতে গেলে আমাদের এখানে ইকো করতে হবে। তো সেই জন্য আমি এখানে ইকো করলাম। ওকে? তো এই কাজটা আমরা পিএইচপিতে কিন্তু দেখেছি। এখন একটা প্রশ্ন হচ্ছে, পিএইচপিতে আমরা আরো কিছু শিখছি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা এই ইউআরএল বলেন, প্রত্যেকটা ইনপুট ফিল্ড বলেন, সবগুলোকে কিন্তু আমাদের স্যানিটাইজ করতে হয়। কি করতে হয়? স্যানিটাইজ করতে হয়। কোনো ম্যালিশিয়াস ডাটা যেন কোনো দুষ্টু প্রকৃতির মানুষ এখান থেকে যেন কোনোভাবেই আমাদের ওয়েবসাইটে পুশ করতে না পারে, সেই জন্য আমাদের কিন্তু এখানে কি করতে হয়? স্যানিটাইজ করতে হয়। ঠিক আছে? তো সেই জন্য আমরা এখানে কি করব? স্কেপিং করব। তো এই জন্য আমরা আমাদের এই ফাংশনটিকে এখান থেকে একটু কাট করছি, কাট করলাম, কাট করে আমরা আমাদের এইটাকে একটু কি করব? এস্কেপ করে ফেলবো। এই জন্য ইএসসি এটা করলাম। আর এটা হচ্ছে অবশ্যই হাইপার রেফারেন্স। তো হাইপার রেফারেন্স আর সোর্স, এই দুটাকে আমরা ইউআরএল বলবো। কি বলবো? ইউআরএল। হাইপার রেফারেন্স আর সোর্স, এই দুইটা অ্যাট্রিবিউটকে আমরা কি করব? ইউআরএল, ইএসসি ইউআরএল এভাবে লিখবো। ওকে? তো এভাবে লেখার পর আমরা তো এটা একটা ফাংশন, ফাংশন লিখলাম, ফাংশনের ভেতরে আমাদের ওইটাকে দিয়ে দেব। তাহলে এটা কি হয়ে গেল? স্যানিটাইজ হয়ে গেল, সুন্দর করে স্যানিটাইজ হয়ে গেল। এভাবে আপনারা ডাটাগুলোকে স্যানিটাইজ করবেন। আচ্ছা, এটা যেহেতু করলাম, সেহেতু এখানে অল্টার ট্যাগ আছে। তো অল্টার ট্যাগেও কিন্তু আমরা স্যানিটাইজ করতে পারি। তো সেক্ষেত্রে আমি একটু যদি বলি, যেমন আপনারা টাইটেল ট্যাগ আছে, অল্টার ট্যাগ আছে, এরকম যে ট্যাগগুলো আছে এগুলোকে হচ্ছে এসকেপিং অ্যাট্রিবিউট বা এসকেপ অ্যাট্রিবিউট করতে হয়, এটিটিআর এরকম। তো এই জন্য আমরা এখানে হচ্ছে এটাকে উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে আমরা এখানে বলছি যে আমরা এখানে হচ্ছে আমাদের ব্লগ ইনফো নেমটাকে রাখতে চাচ্ছি, ব্লগ ইনফো নেম। তো এখানে দুইটা ফাংশন থাকে, একটা হচ্ছে ব্লগ ইনফো নেম থাকে, গেট ব্লগ ইনফো নেম থাকে, যে কোনো একটা ইউজ করতে পারেন, নো প্রবলেম। তো সেই জন্য আমি এখানে লিখলাম হচ্ছে পিএইচপি। তো আপনারা ভালো করে খেয়াল করবেন, আমি এখানে আবার আরো একবার টাইপ করছি, টাইপ করলে একটু সময় লাগে, বাট কখনো লস হয় না, এটা হচ্ছে আপনারা একটু মনে রাখবেন। ওকে? তো এখানে আমরা কি করব? আমরা হচ্ছে আবার এই অল্টার ট্যাগের ভেতরে আমরা যে টেক্সটটা শো করাতে চাই, সেই টেক্সটটাকেও আমরা অবশ্যই এসকেপিং করব। তো সেই জন্য আমি এখানে বললাম গেট ব্লগ ইনফো
তো আমরা এখানে কি রাখতে চাচ্ছি, ব্লগ ইনফো নেম রাখতে চাচ্ছি। তো সেই নেমটা দিলাম। দেওয়ার পর এখানে এটাকে আমরা আবার কি করতে চাই, এটাকে আমরা সুন্দর করে স্যানিটাইজ করতে চাই। তো সেই জন্য এটাকে কাট করলাম, কাট করে বললাম ইএসসি অ্যাট্রিবিউটে টিটি আর এরকম। তো এইটা আমরা এখানে নিলাম। তো আবারও বলি, অল্টার ট্যাগ, টাইটেল ট্যাগ, এই টাইপের কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলোকে আমরা ইএসসি এটিটিআর এর মাধ্যমে স্যানিটাইজ করি, ভালো হয়। আর হাইপার রেফারেন্স সোর্স, এই দুইটাকে আমরা ইএসসি ইউআরএল এটার মাধ্যমে স্যানিটাইজ করলে ভালো হয়। ওকে, তো আমরা এর ভিতরে হচ্ছে আমাদের এটাকে দিয়ে দিচ্ছি। তো এটাও যেহেতু আমরা শো করাবো ওয়েবসাইটে, তাই হচ্ছে আমরা এখানে এগো করে দিলাম। তো অনেকেই আপনারা হচ্ছে অল্টার ট্যাগের কাজ জানেন না, তারপরও আমি একটু এখানে বলে দিচ্ছি। সেটা হচ্ছে কোনো কারণে যদি আমাদের ইমেজের ইউআরএলটা না পায়, তাহলে অল্টার ট্যাগের ভেতরে যে টেক্সটটা থাকে সেই টেক্সটটা শো করে। ওকে, আরও এসইওর কিছু ব্যাপার আছে, সেই ব্যাপারগুলোতেও কিন্তু হেল্প করে। যেমন আমাদের এখানে অল্টার ট্যাগের ভেতরে যে টেক্সট থাকে সেই টেক্সটটা লিখে যদি কেউ সার্চ করে, তাহলে তার সামনে আমাদের ওয়েবসাইটের লোগোটা গেলেও যেতে পারে। হ্যাঁ, এরকম এরকম কিছু ব্যাপার স্যাপার আমাদের অল্টার ট্যাগের ভেতরে থাকে। তো এই জিনিসটাও আপনারা চাইলে লিখে দিতে পারেন, এটা ওয়েবসাইটের জন্য ভালো কিছু হয়। তো এই জিনিসটা আমরা এখানে করলাম, আমরা সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে যাচ্ছি। তো ড্যাশবোর্ডে আসলাম, আসার পর এখন এখান থেকে হচ্ছে আমরা এগুলো করে আমরা এখান থেকে একটু পাবলিশ করলাম। তো পাবলিশ করার পর আমরা একটু রিলোড দিব, রিলোড দিয়ে দেখবো যে আমাদের এখানে কোনো কিছু আসছে কিনা। খেয়াল করে দেখুন, এই যে আমাদের লোগোটা এখান থেকে এখানে চলে আসছে। মজার না ব্যাপারগুলো? যদিও লোগোটা আমাদের এখানে অনেক কিছু বোঝা যাচ্ছে না, তবুও আমরা কিন্তু এখানে সুন্দর করে এটাকে ম্যানেজ করতে পারলাম যে এটা আমরা আমাদের মতো যতটুকু হাইট উইথ প্রয়োজন ততটুকু হাইট উইথে আমরা কিন্তু আমাদের এই লোগোটা এখানে দিতে পারলাম। আচ্ছা, তো মনে করুন কেউ এই লোগোটা দেয়নি, তার মানে রিমুভ করা আছে। কি করা আছে? রিমুভ করা আছে। তো যদি কাস্টম লোগো না থাকে, সেক্ষেত্রে কোন লোগো শো করবে সেটা একটু দেখি। তো যদি কাস্টম লোগো না থাকে, তাহলে আমরা যেটা সেট করে দিয়েছি সেটা শো করবে। তো সেটা কিন্তু শো করছে। আবার যদি আমরা এখান থেকে কাস্টম লোগো দেই, তাহলে আমরা যেটা দিয়েছি সেটা শো করবে। ঠিক আছে, এটা একটা সুন্দর ব্যাপার। তো এভাবে যদি আপনারা থিঙ্কিং করেন, এই যে চলে আসছে, এভাবে যদি থিঙ্কিং করেন, তাহলে আপনাদের কাজগুলো কিন্তু অসাধারণ হবে, অনেক সুন্দর হবে। এই আর কি। তো আমরা এভাবে হচ্ছে আমাদের লোগোটা এখান থেকে রাখতে চাচ্ছি না। আপনারা একটা কাজ করতে পারেন, আমাদের টেমপ্লেটের ভেতরে ওই লোগোটা আছে, ওই লোগোটাই এখানে শো করাই দিতে পারেন। ওকে, তো এটা করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে মেনু ডাইনামিকের যে ব্যাপারটা, সেখানে চলে যাচ্ছি। আমাদের লোগো ডাইনামিকের ব্যাপারটা কিন্তু একেবারে ক্লিয়ার। আচ্ছা, তো চলুন এখন আমরা কি করব। এখন হচ্ছে আমরা আবার আমাদের এখানে আসছি। আসার পর আমরা আমাদের যে ড্যাশবোর্ড, সে ড্যাশবোর্ডে আসলাম। এটাকে আমরা কেটে দিচ্ছি, কেটে দিলে এই হচ্ছে ড্যাশবোর্ড। তো আমরা অ্যাপিয়ারেন্সের উপরে মাউস রাখলে আমরা এখানে থিম, প্যাটার্নস, কাস্টমাইজ, থিম ফাইল, এডিটর, এই অপশনগুলো দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কোনো মেনু অপশন দেখতে পাচ্ছি না। তাহলে যেহেতু আমাদের এই থিমে আমরা মেনু রেজিস্ট্রেশন করিনি, যেহেতু করিনি সেহেতু আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের এখন কি করতে হবে? ফাংশন ফাইলে মেনু রেজিস্টার করতে হবে। তো সেই জন্য আমরা আমাদের এডিটরে চলে যাচ্ছি। এই হচ্ছে এডিটর। এই জায়গায় হচ্ছে আমাদের functions ডট পিএইচপি ফাইলে আসলাম। তো মেনু রেজিস্টার করার জন্য যে হুকের প্রয়োজন হয় সেটাও হচ্ছে আফটার সেটআপ থিম হুক। তাহলে আমরা এই হুকের ভেতরেই আমাদের মেনু রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারি। তো সেই জন্য আমরা এখানে ওয়ার্ডপ্রেসের যে ফাংশন আছে রেজিস্টার ন্যাব মেনুস, সেই ফাংশন দিয়ে আমরা এখানে হচ্ছে আমাদের মেনুটা কি করব? মেনুটা রেজিস্ট্রেশন করব। তো সেই জন্য আমরা এখানে এটা লিখে দিলাম। তো এটাকে হচ্ছে রেজিস্টার ন্যাভ মেনু। আর এখানে যেহেতু আমরা অনেকগুলো মেনু রেজিস্টার করব এই একটা ফাংশনের মাধ্যমে, সেই জন্য কিন্তু আমরা এখানে এস দিয়েছি। ওকে,
তো এটা হচ্ছে একটু ব্যাখ্যা করে বললাম যে আমরা এখানে অনেকগুলো মেনু ডাইনামিক করব, আর অনেকগুলো করার জন্য আমাদের এখানে অ্যারে ও ইউজ করতে হবে। তো সেই জন্য আমরা এখানে অ্যারে ইউজ করলাম। তো অ্যারের ভেতরে যাচ্ছি, অ্যারের ভেতরে গিয়ে প্রথমে আমরা কোন মেনু ডাইনামিক করব, এটা হচ্ছে একটা মেনু। তারপর এই ফুটারে গেলে এগুলোকেও কিন্তু উইজেডের মাধ্যমে করা যায়। তো এগুলোকেও আপনারা মেনু হিসেবে ডিক্লেয়ার করতে পারেন, ফুটার মেনু 1, ফুটার মেনু 2 এরকম করতে পারেন। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে আমাদের মোবাইলের জন্য যে মেনুটা আছে সেটাও কিন্তু এখান থেকে আলাদা নামে করা যায়, যে এটা হচ্ছে আমাদের মোবাইল মেনু। এরকম করে বিভিন্নভাবে মেনু রেজিস্টার করা যায়। একটা ওয়েবসাইটে অনেকগুলো মেনু থাকে, অনেকগুলো মেনু থাকে। ওকে, তো এইগুলো থিঙ্কিং করতে হবে। তো আমরা আবার এখানে আসলাম, আসার পর আমরা এখানে নাম দিচ্ছি হচ্ছে প্রাইমারি মেনু বা হেডার মেনু, এভাবে নাম দেওয়া যেতে পারে। তো আমি প্রাইমারি মেনুই রাখছি, প্রাইমারি মেনু এভাবে এটা রাখলাম। আচ্ছা, রাখার পর এখানে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা এখানে লিখব। তবে ভালো করে মনে রাখবেন এখানে আমরা একটা নতুন জিনিস দেখতে যাচ্ছি, সেটি হচ্ছে আমরা যখন এখানে লিখব তখন আমরা আমাদের ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজের কথা চিন্তা করব। সেটা কেমন? মনে করুন আমরা এখানে এমনভাবে সাপোর্ট দিব যেন ওয়ার্ল্ড ওয়াইড সকল ল্যাঙ্গুয়েজের জন্য যেন এটি ফিট হয়। তো সেই জন্য আমরা কিন্তু এখানে ট্রান্সলেশনের ব্যাপারটা চিন্তা করব। তো ট্রান্সলেশন করার জন্য একটা ফাংশন আছে ওয়ার্ডপ্রেসে, সেটা হচ্ছে ডাবল আন্ডারস্কোর তারপর হচ্ছে ব্র্যাকেট। এটা হচ্ছে ট্রান্সলেশন করার জন্য একটা ফাংশন। এর পাশাপাশি আরো অনেক ফাংশন আছে, সেটা হচ্ছে আন্ডারস্কোর ই, ডাবল আন্ডারস্কোর ব্র্যাকেট, এরকম অনেক অনেক ফাংশন আছে। তো আমি এখানে ডাবল আন্ডারস্কোর যেটা সেটাকে ইউজ করছি। তো এই ফাংশনের ভিতরে মিনিমাম দুইটা আমরা অ্যাট্রিবিউট কি দুইটা হচ্ছে প্যারামিটার নিই। তো প্রথম প্যারামিটারে হচ্ছে আমরা কি নাম শো করাতে চাই ড্যাশবোর্ডে সেটা লিখবো এখানে। তো আমি এখানে ড্যাশবোর্ডে শো করাতে চাই হচ্ছে প্রাইমারি মেনু, এভাবে আমরা এই টেক্সটটা শো করাতে চাই। আর এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে আমাদের টেক্সট ডোমেন, যে টেক্সট ডোমেন আমাদের ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটা হ্যান্ডেল করে। তো আমরা টেক্সট ডোমেন সম্পর্কে আরো দুই একটা ক্লাস পরে আমরা হচ্ছে ওইটা সম্পর্কে আলোচনা করব, যে টেক্সট ডোমেন কিভাবে রেজিস্টার করতে হয়, কিভাবে এই অ্যাড থিম সাপোর্টের এখানে যেরকম আমরা লিখছি সেরকম করে হচ্ছে আমাদের এই টেক্সট ডোমেনটাকে লোড করতে হয়। তো যাই হোক, ওইটা আমরা পরে করব। এবং ওইটা হচ্ছে আমাদের থিমের ভিতরে আরো কিছু ফোল্ডারের ভেতরে কিছু ইউএটি ফাইল থাকে, যে ফাইলগুলোর ভেতরে আমাদের ল্যাঙ্গুয়েজের পরিবর্তে কি দেখাবো সেটাও কিন্তু এখানে মেনটেন করা থাকে। তার মানে বাংলার ক্ষেত্রে এই প্রাইমারি মেনু এই লেখার পরিবর্তে যে বাংলাতে প্রাইমারি মেনু লেখা উঠবে সেটা ওইখানে ওই ফাইলের ভিতরে সেট আপ করে দিতে হয়। তো যাই হোক, আমি ওইটা এখন আর বেশি বলতে চাচ্ছি না, আমি শুধু এখানে এটা বলতে চাচ্ছি যে এই প্রাইমারি মেনুটা কোথায় শো করাবে সেটা হচ্ছে আমরা দেখতে যাচ্ছি। তো আমরা যখন এইখানে রেজিস্টার ন্যাপ মেনু যখন এই ফাংশনটা আমরা লিখছি তখন কিন্তু আমাদের ড্যাশবোর্ডে অপশনটা চলে আসার কথা, ঠিক আছে? তো আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে এভাবে রাখছি, রাখার পর তারপর আমরা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে আসলাম, আসার পর এটাকে একটু রিলোড দিচ্ছি। এখন এখানে খেয়াল করুন, আর রিলোড দেওয়ার পর খেয়াল করবেন। তো রিলোড দিচ্ছি, দেওয়ার পর খেয়াল করে দেখুন এই যে মেনুস অপশন চলে আসছে। তাহলে কিভাবে আসলো এটা? এভাবে আসলো হচ্ছে আমরা এই যে রেজিস্টার ন্যাপ মেনু লেখার পর যেটা অ্যারে দিয়েছি এটুকুর কারণেই ওইখানে আমাদের ওই অপশনটা চলে আসছে। এবার কাজ হচ্ছে এইখানে যে লেখাটা আমরা লিখে দিব সেই লেখাটা কোথায় শো করবে। তো চলুন আমাদের ড্যাশবোর্ডে এখানে মেনুর ভেতরে যাচ্ছি। মেনুর ভিতরে যাওয়ার পর এখানে আমাদের এই নিচে এই জায়গাটায় আসবে ওই লেখাটা। তো কখন আসবে সেটাও বলে দিব। তো আমরা এখন এখানে এসে আমাদের টেক্সট ডোমেনটা লিখে দিচ্ছি। আমাদের টেক্সট ডোমেনটা হচ্ছে লেসন এলএমএস। তো এটা এখান থেকে নিয়ে এই জায়গায় আমরা দিয়ে দিলাম। ওকে, এটা দিয়ে দেওয়ার পর এখানে এসে আমরা আবার একটু রিলোড দেব। ওকে, তো আমরা রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা একটা মেনু ক্রিয়েট করব। তো মেনু ক্রিয়েট করা অবশ্যই প্রয়োজন। তো মেনু কোথা থেকে ক্রিয়েট করব? এই জায়গায় আছে হচ্ছে ক্রিয়েট মেনু। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর খেয়াল করে দেখুন এই যে একটা অপশন আসছে প্রাইমারি মেনু। তো এই প্রাইমারি মেনুটা কোথা থেকে আসছে? এই প্রাইমারি মেনুটা আমাদের এই যে এই লেখা থেকে আসছে। আমরা যদি এখানে ভুল করে দিতাম
কোনোভাবেই ভুল করতাম, সেভ করতাম, তাহলে এখানে এসে যদি আবার আমরা রিলোড দিতাম তাহলে আমরা কিছু একটা দেখতে পেতাম। এই যে আমাদের এখানে ইউ নাই, তাহলে কি হলো, আমাদের এই জায়গায় যে লেখাটা আমরা শো করছি সেই লেখাটা কিন্তু আমাদের এখানে চলে আসছে, এই যে এখানে চলে আসছে। তো ভালো করে বুঝতে হবে, প্রথমে আমরা হচ্ছে এই ফাংশনটা লিখলাম যাতে করে আমাদের ড্যাশবোর্ডে এই যে এই অ্যাপিয়ারেন্সের ভেতরে মেনু অপশন আছে, তারপর হচ্ছে আমরা ভেতরে এখানে হচ্ছে একটা টেক্সট লিখে দিচ্ছি যে টেক্সটটা আমাদের ড্যাশবোর্ডে যেন শো করে। এই টেক্সটের পাশাপাশি আমরা একটা এখানে আমাদের টেক্সট ডোমেইন রাখছি যাতে করে অদূর ভবিষ্যতে সাইটের ল্যাঙ্গুয়েজ যদি কেউ চেঞ্জ করে তাহলে সেটা হচ্ছে ওই টেক্সট ডোমেইনের মাধ্যমে এখানেও আমাদের সেই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, ইংরেজিতে না লিখে আমরা এখানে বাংলায় বা চায়না ভাষায় বা অন্য যে কোনো ভাষায় আমরা এখানে লিখতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে আমি আমার যতটুকু মনে হয় আমরা ততটুকু এখানে বোঝানোর চেষ্টা করলাম। ওকে, তো এইবার আমাদের হচ্ছে মেনু তৈরি করতে হবে। কোন মেনু? এখানে এই যে এই জিনিসগুলো আমাদের তৈরি করতে হবে। তো তৈরি করার জন্য চলুন আমাদের প্রথমে কয়েকটা পেজ এখানে বানাতে হবে। সেই পেজগুলো বানায়ে তারপর হচ্ছে মেনু তৈরি করে তারপরে এখানে সাজাতে হবে। তো সেই জন্য আমরা আমাদের ড্যাশবোর্ডে আসছি, ড্যাশবোর্ডে এসে এখানে আমরা একটা মেনু ক্রিয়েট করব। তো মেনু ক্রিয়েট করার জন্য এখানে আমরা নাম দিলাম যে প্রাইমারি মেনু, আমরা যেভাবে ওইখানে রেখেছি সেইভাবে একটা নাম দিলাম। এই মেনুটা আমাদের ক্রিয়েট হলো এখানে। তো এখন আমাদের একটা প্রাইমারি মেনু নামে একটা মেনু আছে। তো এখন আমরা কিছু পেজ বানাবো। তো কি কি পেজ বানাবো চলুন, আমাদের ওইখানে আছে হচ্ছে, আচ্ছা এটাকে একটু সেভ দেই, সেভ দিলাম। ওকে, এখন এখানে পেজে আসছি, পেজে আসার পর এখানে আমাদের যেগুলো আছে এগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট কিভাবে করে? মুভ টু ট্রাশ, ট্রাশে পাঠিয়ে দিচ্ছি অ্যাপ্লাই বাটনে ক্লিক করে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে আর কোনো পেজ নাই। তো নতুন করে আমরা পেজ বানাচ্ছি, অ্যাড পেজ, এখানে ক্লিক করলাম, এখানে নাম দিলাম হচ্ছে হোম। হোমে এসে আমরা এখানে এটাকে পাবলিশ করলাম, তো এটা তৈরি হয়ে গেল। আবার হচ্ছে আমরা আরেকটা বানাচ্ছি, এখানে হচ্ছে কোর্স, কোর্সেস, এইভাবে একটা পেজ আমরা বানালাম এই নামে। তো এখান থেকেও এটাকে পাবলিশ করে দিচ্ছি। আবার আমরা এখানে ক্লিক করছি, ক্লিক করে আমাদের পরবর্তী যে পেজ আছে সেটা আমরা এখানে তৈরি করছি। তো পরবর্তীটা কি? প্রাইসিং রিভিউস, এরকম। তো সেই জন্য আমরা এখানে নিলাম যে প্রাইসিং, এটাকেও আমরা এখান থেকে পাবলিশ করলাম। তারপর এখান থেকে অ্যাড পেজে গিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে রিভিউ, রিভিউস, এই পেজটার নাম দিলাম। ওকে, তো এভাবে আমরা কিছু পেজ এখান থেকে তৈরি করলাম। তো এখন আমরা আবার কি করতে পারি, আমরা এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা বের হয়ে যেতে পারি এখানে। তো এটাকে আমরা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আবার আমরা পেজে যাচ্ছি, পেজে গিয়ে দেখতে পাচ্ছি যে এই পেজগুলো আমাদের এখানে আসছে। তো এই পেজগুলো আমরা মেনুতে ইউজ করব। তো আবার মেনুতে যাচ্ছি, মেনুতে যাওয়ার পর এখান থেকে একটা একটা করে আমরা আমাদের এই মেনুতে এগুলো অ্যাড করব। ওকে, তো এখন এখান থেকে এই যে জিনিসগুলো আছে এগুলোকে আমাদের প্রয়োজন নেই, তো আমরা এগুলো রিমুভ করে দিচ্ছি, এটাকেও এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওকে, আমরা এখন এখান থেকে অ্যাড করব হোম, কোর্সেস, প্রাইসিং, রিভিউস, এগুলোকে অ্যাড করলাম অ্যাড টু মেনু। অ্যাড টু মেনুতে করলে এখানে আসবে। আসার পর আমরা এটাকে হচ্ছে একটু ওয়েবসাইটের মতো করে ড্রাফট করে আমরা অর্ডার করে দিচ্ছি যে কোনটা আগে থাকবে। তো আমরা এখানে এইভাবে আসছে, এইভাবেই করে দিয়েছি, আমাদের ওয়েবসাইটে এইভাবে আছে। তো এই মেনুটা কোথায় যাবে? দেখা যাচ্ছে প্রাইমারি মেনুতে যাবে। ওকে, তো এখান থেকে আমরা সেভ করলাম। তো এই মেনু লোকেশনটা আপনারা এখান থেকে আর একটু দেখতে পারেন যে আমাদের এখানে এই প্রাইমারি মেনুটা সুন্দর করে সেভ করা আছে কিনা। যদি থাকে তাহলে কোনো প্রবলেম নাই। আচ্ছা, তো মেনু রেজিস্টার করলাম, মেনু আমরা হচ্ছে এখান থেকে সুন্দর করে তৈরিও করলাম। মেনু তৈরি করার জন্য কিছু পেজের প্রয়োজন, সেই পেজগুলো তৈরি করলাম। কিন্তু এখন কথা হচ্ছে এই মেনুগুলো আমাদের ফ্রন্ট এন্ডে ভাসবে কি না, ভাসবে যে কাজ করলে সেই কাজটা আমরা করছি কি না। তো আমরা আমাদের যেখানে এই যে জায়গা থেকে এই টেক্সটগুলো আসছে সেই জায়গায় আমরা কোনো কিছু করছি, এখনো করিনি।
এই যে এই হচ্ছে আমাদের মেনু। তো এই মেনুতে আমরা কি এখনো কোনো কিছু করছি? করিনি। তো যেহেতু করিনি, সেহেতু আমরা এখানে কিছু কাজ করতে পারি। যেমন এই ইউএল এর পর থেকে এই জিনিসগুলোকে আমরা এখন আর রাখবো না। ঠিক আছে? তাহলে আমরা এখানে এই জিনিসগুলোকে আমরা মুছে দিচ্ছি। এভাবে আমরা একেবারেই রাখবো না। ঠিক আছে? তো না রাখার জন্য আমরা এখান থেকে এটাকে মুছে দিতে পারি অথবা হচ্ছে কমেন্ট করতে পারি। যেকোনো কিছু একটা করতে পারি। তো আমি এটা থাকতে আপনাদের এখানে হচ্ছে কোড করে দেখাই দিচ্ছি। তো ১ম এ আমরা যেটা করব এখান থেকে হচ্ছে আমরা PHP শুরু করছি। তারপর হচ্ছে PHP শেষ করলাম। তারপর আমি WordPress এর একটা ফাংশন ইউজ করে বলছি যে WP nav menu এই জিনিসটা এখানে শো করাও। তো WP nav menu এই ফাংশনটা এখানে ইউজ করলাম। এই ফাংশনটা ইউজ করার অর্থ হচ্ছে যে আমাদের যে মেনুটা আমাদের ড্যাশবোর্ডে আমরা রেজিস্টার করছি সেই মেনুটাকে এখানে আনো, এরকম একটা ফাংশন এটি। আচ্ছা, তো এরপর আমরা কি করব? এর ভেতরে যাব। যাওয়ার পর এখানে হচ্ছে আমরা একটা অ্যারে নিব। তো অ্যারেটা এখানে লিখলে ভালো হয়। তো অ্যারে এখানে লিখলাম। এখানে হচ্ছে আমাদের এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা এভাবে নিলাম। তো এটা হচ্ছে ১ম এ করলে এই স্পেসটা আসে না। ওকে, এরকম করলাম। তো এই অ্যারের ভিতরে আমরা কি করব? এই অ্যারের ভিতরে আমরা বলে দিব যে আমাদের ড্যাশবোর্ড থেকে কোন মেনুটা আসবে। আমাদের ড্যাশবোর্ডে তো অনেকগুলো মেনু থাকতে পারে, তাই না? এই যে এখানে প্রাইমারি মেনু আছে, ফুটার মেনু হতে পারে, তারপর হচ্ছে আমাদের মোবাইল মেনু থাকতে পারে। তো কোন মেনুটা আমরা এখানে রাখতে চাই, সেটা হচ্ছে একটা প্রশ্ন। তো আমরা তো এই মুহূর্তে একটা মেনু তৈরি করছি। এজন্য আপনাদের কাছে একটু অন্যরকম মনে হতে পারে। বাট আপনাকে আমরা বলছি যে অনেকগুলো মেনু থাকতে পারে এখানে। তো কোন মেনুটা? তো সেইটা যদি আমরা এখান থেকে মেইনটেইন করতে চাই, তাহলে আমরা আবার ফাংশনস ফাইলে যাব। যাওয়ার পর ওইটাকে মেইনটেইন করার জন্য এই জিনিসটা আমাদের কাজে লাগবে। এই প্রাইমারি এই ব্যাপারটা আমাদের কাজে লাগবে। তো এটাকে আমরা এখান থেকে কপি করলাম। কপি করে আমরা আমাদের হেডার ফাইলে গিয়ে আবার বলে দিব যে আমাদের এখানে যে মেনুটা সেটা হচ্ছে এইটা, এই মেনুটা। ওকে? এইটা হচ্ছে ফিক্স করলাম। এইবার ওয়ার্ডপ্রেস আমাদেরকে বলছে যে মেনু লোকেশন বা থিম লোকেশনটা একটু বলে দাও। তো সেই জন্য আমরা এখানে বললাম হচ্ছে থিম লোকেশন। এভাবে আমরা এখানে একটা ফাংশন লিখলাম। ফাংশন লিখে এখানে আমরা আরো সুন্দর করে বলে দিচ্ছি যে আমাদের এই লোকেশনটা হবে হচ্ছে প্রাইমারি মেনু। তো এখানে হচ্ছে আপনাদের আরেকবার আমি একটু বলে দেই যে আমাদের ফ্রন্ট এন্ডে যে লোকেশনটা, থিম লোকেশনটা কোথায় হবে? থিম লোকেশনটা হবে হচ্ছে প্রাইমারি মেনু। তাহলে এই প্রাইমারি মেনু আর আমরা যেটা রেজিস্টার করছি তার সাথে আমাদের সম্পর্ক স্থাপন করছে কোনটা? সেটা হচ্ছে এই প্রাইমারি মেনু। তো যদি আমরা আরো কিছু মেনু রেজিস্টার করতাম, মনে করুন যে আমি এখানে লিখলাম হচ্ছে মোবাইল মেনু। কি মেনু? মোবাইল। তো সেটা আমরা কিভাবে লিখতাম? এভাবে লিখতাম। এখানে কি করতাম? এখানে আমরা ড্যাশবোর্ডে ওইভাবেই শো করাতাম যে মোবাইল মেনু, এরকম করে শো করাতাম, তাই না? তো এরকম করে যদি আমরা ওইখানে শো করতাম, সেক্ষেত্রে এখানে একটা কমা থাকবে অবশ্যই। একের অধিক অ্যারে এবং অ্যারের যে আমরা কি এবং ভ্যালু আমরা লিখি তার ভেতরে আমাদের কমা দিতে হয়। আমরা PHP সিরিজে এগুলো দেখেছি। তো যদি এরকম কোনো কিছু একটা থাকতো, তাহলে সেই জায়গাটায় আমাদের এটা লিখে দিতে হতো। কিভাবে? মনে করুন আমরা এখানে এটা কপি করলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করছি। কপি করে আবার হেডার ফাইলে যাচ্ছি। হেডার ফাইলে গিয়ে আমাদের যে জায়গায় হচ্ছে মোবাইল মেনু আছে, এই যে এই জায়গায় আমাদের মোবাইল মেনু আছে। তাহলে এটাকে আমরা কি করতে পারি? আবার এখানে এসে আমরা ওইখানে লিখতে পারি যে PHP কি লিখতে পারি? এভাবে PHP লিখলাম। PHP শেষ করলাম। এখানে এসে বললাম যে WP nav menu। এভাবে আমরা একটা ফাংশন লিখছি। ফাংশন লিখে এর ভিতরে লিখলাম হচ্ছে অ্যারে। সেই অ্যারের ভিতরে আমরা এখানে এসে বললাম যে থিম লোকেশন। তো থিম লোকেশন এভাবে আমরা লিখলাম। লিখে এখানে এসে আমরা সুন্দর করে বলে দিলাম যে থিম লোকেশনটা হবে হচ্ছে মোবাইল মেনু। ওকে? তাহলে এই জায়গাটায় মোবাইল মেনুটা তুমি শো করাও। এবার মনে হয় আপনারা ক্লিয়ার হয়েছেন যে আমাদের এই
প্রাইমারি মেনু, তারপর হচ্ছে মোবাইল মেনু, এই জিনিসটা মানে এইটা কিভাবে আমাদেরকে সুন্দর সুন্দর পজিশনিং করে দিচ্ছে সেটা হয়তোবা আপনারা ক্লিয়ার হয়েছেন। তো আমি এখানে যেটা করলাম সেটা হচ্ছে এখান থেকে আমি এটাকে সুন্দর করে মুছে দিলাম। আবার এখান থেকে এটাকেও আমি এখান থেকে মুছে দিচ্ছি। পরবর্তীতে আমরা মোবাইল মেনুটা তৈরি করব যদি আমাদের প্রয়োজন হয়। আচ্ছা, তো আমরা যদি আবার আমাদের ড্যাশবোর্ডে যাই, যাওয়ার পর যদি এখানে রিলোড দেই, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এখানে কি কি আছে। এখানে যদি আমরা দেখি তাহলে এই যে প্রাইমারি। আবার যদি আমরা আমাদের এখান থেকে ভেতরের দিকে যাই, যাওয়ার পর এখানে এসে দেখছি এই যে আমাদের মোবাইল মেনু অপশনটা চলে আসছে। এখন যদি আমরা এখান থেকে আরো একটা মেনু ক্রিয়েট করি, ক্রিয়েট এ নিউ মেনু এখান থেকে হোক বা হচ্ছে যে কোনো জায়গা থেকে ক্লিক করি, তাহলে আমাদের মোবাইল মেনুতে কোন কোন পেজ শো করবে তাহলে সেগুলোও কিন্তু আমরা এখান থেকে করে ফেলতে পারি। ঠিক আছে? তাহলে এই যে কিভাবে ক্রিয়েট এ নিউ মেনু করলাম, এখানে নাম দিলাম হচ্ছে মোবাইল মেনু। এভাবে আমরা নাম দিচ্ছি মোবাইল মেনু। আপনারা যদি চান যে মোবাইল মেনুতে আপনারা এই পেজগুলোই শো করাবেন, তাহলে আপনারা এখান থেকে সবগুলো পেজ ক্লিক করে শো করায় দিতে পারেন। যদি চান না, আমরা শুধুমাত্র মোবাইলে কোর্স পেজটা শো করাতে চাচ্ছি, তো সেক্ষেত্রে শুধু কোর্সটাকে এখান থেকে ক্লিক করে কোর্সটাকে আনলেন, এনে সেভ করলেন। ওকে? আচ্ছা, তো সেভ করার পর তারপর হচ্ছে আপনাদের হচ্ছে এই জিনিসটাকে কোথায় শো করাতে হবে সেটা এখান থেকে মেনু লোকেশনটা বলে দিতে হবে। তো এই যে আমাদের মোবাইল মেনু, এই মোবাইল মেনুটার জন্য আমরা পজিশন রাখছি মোবাইল মেনু এভাবে দিয়ে সেভ করে দিচ্ছি। তাহলে কি হলো, আমাদের ২ টা মেনু ক্রিয়েট হলো। ওকে? এবং ২ টা মেনুর পজিশনিং ঠিক করা হলো। আচ্ছা, তো এইবার আমরা কি করতে পারি? এইবার হচ্ছে আমরা আমাদের ফ্রন্ট এন্ডে যাই। এই হচ্ছে ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ডে এসে এখানে একটু ক্লিক করি। তো ক্লিক করলে দেখা যাচ্ছে যে এখানে কোনো মেনু কি আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায়? না, পাচ্ছি না। তাহলে কেন পাচ্ছি না সেটা আমরা একটু এখান থেকে আইডেন্টিফাই করব যে আমাদের এখানে কোডে কোনো প্রবলেম আছে কিনা আমরা সুন্দর করে একটু দেখব। তো আমরা এখান থেকে হচ্ছে একটু আইডেন্টিফাই করছি যে কোনোভাবে এখানে আমাদের কোনো কোডে ভুল আছে কিনা। তো আমরা একটু দেখি পিএইচপি nav মেনু, এখানে আমরা একটা অ্যারে দিয়েছি। তারপর আমরা এখান থেকে থিম লোকেশন, এটা প্রাইমারি মেনু, এটাও করলাম। তো থিম লোকেশনে কোনো সমস্যা আছে কিনা তো আমরা সেটাও দেখলাম। আর এই জিনিসটা আর ওই জিনিসটা একই রকম হবে। তো আমরা এটাকে আরেকবার একটু কপি করি, কপি করে আমরা আরেকবার একটু ঠিক করি যে এখানে কোনো প্রবলেম আছে কিনা। ওকে, তো আমরা এটাকে ঠিক করলাম, এটাকে সেভ দিচ্ছি। তারপর হেডার ফাইলটাকেও সুন্দর করে আমরা সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর আবার আমরা এখানে এসে আরেকবার একটু রিলোড দিই। আচ্ছা, তবুও আমরা পাচ্ছি না। তাহলে আমরা আরেকবার একটু ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে গিয়ে আমরা আরেকবার একটু দেখি যে আমাদের এখানে মেনুতে কোনো প্রবলেম আছে কিনা। তো আমরা এখান থেকে হচ্ছে মোবাইল মেনু এটা। তো আমরা যদি এখান থেকে আমাদের আরেকটা যেটা প্রাইমারি মেনু সিলেক্ট করছি, সিলেক্ট করলাম। করার পর দেখতে পাচ্ছি এই পেজগুলো এখানে আছে। তারপর আমরা প্রাইমারি মেনু সিলেক্ট করে আমরা এখান থেকে মেনুতে ক্লিক করলাম। মেনুতে ক্লিক করার পর তারপর হচ্ছে আমরা আবার একটু আমাদের ফ্রন্ট সাইডে যাচ্ছি, যাওয়ার পর এখানে একটু রিলোড দেই। এখানে আমাদের মেনুটা আসা কথা, কেন আসছে না? ও আচ্ছা, এখানে আমরা আমাদের এই কোডটা হচ্ছে ইউএল এর ভেতরে দিয়েছি। তো আমাদের যে ফাংশনটা সেই ফাংশনটা অটোমেটিক্যালি ইউএল এর কাজ করে। তো সেই জন্য এটা দ্বিত্ব হয়ে যাচ্ছে। মানে ডাব্লিউপি ন্যাপ মেনু এটা কিন্তু ইউএল এর কাজ করে। তাহলে ইউএলটা রেখে কিন্তু এখানে আমাদের তেমন কোনো প্রয়োজন নাই। তো সেই জন্য আমরা এখানে ইউএলটা উঠিয়ে দেব। ইউএলটা উঠিয়ে দিয়ে তারপর হচ্ছে এটাকে রাখবো। ইউএলটা রাখার প্রয়োজন নেই। তো সেই জন্য আমরা এখানে সুন্দর করে ওইটাকে মুছে দিচ্ছি আর কি। ঠিক আছে? ইউএলটা রাখছি না আমরা এখানে কোনোভাবেই। তো এইভাবে দিলাম। দেওয়ার পর আমরা এখানে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর তারপর আমরা এখানে গিয়ে রিলোড দিব। দেখবো যে এটা চলে আসছে। ওকে। আচ্ছা, তো এখানে আরেকটু কিছু আছে, সেটা হচ্ছে যে আমরা যদি এই জায়গাটায়
ড্রপ ডাউন আনতে চাই, তো সেক্ষেত্রে আমরা সুন্দরভাবে আমাদের এখান থেকে এটাকে ম্যানেজ করতে পারি। কিভাবে? এই জায়গাটায় আমরা হচ্ছে একটা নতুন পেজ আনতে চাচ্ছি, তো সেজন্য আমরা একটা পেজ ক্রিয়েট করি এখান থেকে। তো মনে করুন আমরা এখান থেকে একটা নতুন পেজ রাখলাম, সেটা হচ্ছে এখানে নাম দিলাম হচ্ছে ওয়েব ডিজাইন, এভাবে একটা নাম দিচ্ছি। তো নাম দেওয়ার পর আমরা আবার হচ্ছে আমাদের পেজে চলে যাব, তার মানে হচ্ছে এখানে ড্যাশবোর্ডে, তারপর আবার এখান থেকে আমরা মেনুতে যাচ্ছি। মেনুতে যাওয়ার পর ওয়েব ডিজাইনটা আমরা আমাদের এই এখানে প্রাইমারি মেনু সিলেক্ট থাকা অবস্থায় এটাকে আমরা এখান থেকে অ্যাড টু মেনু করছি, এখানে চলে আসলো। এটাকে আমরা এখান থেকে ড্রপ করে এখানে নিয়ে আসলাম, এনে আমরা এটাকে সেভ দিচ্ছি। ওকে, তো এটা আমাদের প্রাইমারি মেনুতে সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর আবার আমরা আমাদের এখানে আসলাম, আসার পর রিলোড দেব। দিলে দেখতে পাচ্ছি যে এই যে এখানে এরকম করে আসছে। ঠিক আছে, এভাবে এটা আমরা আমাদের ড্রপ ডাউনটা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা একটু এরর পাচ্ছি, সমস্যা নেই, ওইটা আমি ঠিক করে দিব। এটা হচ্ছে আমাদের যে আইকনটা, সেই আইকনটা কোনো না কোনোভাবে এখানে ঠিক মতো পাচ্ছে না, যার কারণে এরকম হচ্ছে। তো এই ব্যাপারগুলো হচ্ছে আমরা এখানে আরো সুন্দর করে কিছু জিনিস অ্যাড করতে পারি। এখানে অ্যাড করলে ওইটা হচ্ছে এখানে কন্ট্রোল করে, ঠিক হয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক আজকে আমরা ওইটা ওই পর্যন্ত রাখলাম, যে এখান থেকে এভাবে হচ্ছে আমরা আরো পেজগুলো ড্রপ ডাউন আকারে শো করাতে পারি। ঠিক আছে, তাহলে আপনারা এই কাজটা করবেন। আচ্ছা, আমরা মোবাইল মেনুটা একটু চেক করি যে মোবাইল মেনুতে কি হচ্ছে। তো মোবাইল মেনুতে আসলাম, এই যে শুধু একটা কোর্স দেখা যাচ্ছে, আর কিছু কিন্তু নাই এখানে। তাহলে খেয়াল করে দেখলেন যে আমরা কিন্তু এখান থেকে সুন্দর করে আমাদের আলাদা আলাদা মেনুতে আলাদা আলাদা জিনিস সুন্দর করে শো করাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারলাম, আমরা আজকে আমাদের ক্লাসে সুন্দর করে লোগো ডাইনামিক করতে পারলাম এবং মেনু ডাইনামিক করতে পারলাম। তো আপনারা এই জিনিসটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে তারপর হচ্ছে প্র্যাকটিসটা সাবমিট করে দিবেন। ওকে, তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।